হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই সেশনে আমরা আলোচনা করব পানিশমেন্ট নিয়ে, পানিশমেন্ট থিওরিজ নিয়ে। সেখানে আমরা দেখব যে প্রথমে দেখব পানিশমেন্ট বা শাস্তি কথাটার অর্থ কী এবং শাস্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদগুলি কী কী, পানিশমেন্টটাকে কারা কিভাবে দেখেছে এবং আবার তাদের এগেনস্টে আবার কিছু ক্রিটিসাইজও আছে, কিছু সমালোচনা আছে, সেগুলো কি দেখব। পানিশমেন্ট থিওরি বলতে মূলত তিনটি থিওরি আছে। এবার সেই তিনটি থিওরির মধ্যে কি কি তফাৎ আছে একে অপরের সাথে সেগুলো আমরা একটু দেখব বিচার করে, এবং সবার শেষে আমরা নেট ফিলসফি পেপারের মধ্যে পানিশমেন্ট থিওরিজ টপিকটা থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু আলোচনা করে দেখব। কারণ বিষয়টা জানার পরে কিছু এমসিকিউজ ডিসকাস করলে বিষয়টা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই সেশনটা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক নতুন বিষয় জানতে পারবে এবং এক্সামের জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখব যে পানিশমেন্ট কি বা শাস্তি বলতে কি বোঝায়। তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। অপরাধী স্বেচ্ছায় অপরাধমূলক কাজ করে বলে সেই অপরাধমূলক কাজের দায়ভার অপরাধীকেই বহন করতে হয়। এই জন্যই অপরাধীর শাস্তি হওয়া প্রয়োজন। তাহলে এখানে একটা কথা দেখো, স্বেচ্ছায়। যে কাউকে আমরা বলবো না যে অপরাধ করছে, তার কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন পাগল ব্যক্তি বা কোনো অ্যানিমেল। তো সেক্ষেত্রে আমরা সেখানে পানিশমেন্ট কথাটাকে সেইভাবে ইউজ করি না। মানুষ যখন স্বেচ্ছাকৃতভাবে কোনো মন্দ কাজ করে, কোনো খারাপ কাজ করে, তখনই সেটার ভালো মন্দ বিচার করা হয়, তখনই তাকে পানিশ করা হয়। ওই যে ভালো বা মন্দ কাজ, সেটা কোন কোন দিক থেকে যাচাই করা হবে? নৈতিক দিক থেকে, সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে যাচাই করা হবে। তারপরে আ পানিশমেন্ট ইজ এ কনসিকুয়েন্স অফ অ্যান অফেন্স। একটা অপরাধী যখন একটা অপরাধ করছে, তখন তার যে ফল, তার যে রেজাল্ট, সেটাই হচ্ছে পানিশমেন্ট। কেউ যদি চুরি করে, তখন তাকে সেই মতো তাকে শাস্তি দেওয়া হবে, সেটাই হবে তার কাছে পানিশমেন্ট। দ্য স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অফ পানিশমেন্ট অফ ক্রাইম ইজ কল্ড পেনোলজি। ক্রাইমের যে পানিশমেন্ট, কোন ধরনের ক্রাইম করলে কেমন পানিশমেন্ট হয় ইত্যাদি সমস্ত বিষয়গুলিকে নিয়ে যেখানে স্টাডি করা হয় সেটাকে বলা হয় পেনোলজি। এবার আমরা দেখে নেব শাস্তিদানের মূল নীতি ও শাস্তির প্রকৃতি সম্পর্কে কি কি মতবাদ আছে। ল এবং পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভে বিষয়টা যদি দেখি তাহলে অনেকটা ব্রড হয়ে যাবে। আমাদের ফিলসফি, ওয়েস্টার্ন এথিক্সের মধ্যে এই পানিশমেন্ট থিওরিজ অফ পানিশমেন্ট টপিকটা ইনক্লুড আছে। তো সেই পার্সপেক্টিভে আমাদের একমাত্র বেসিক যে জিনিসগুলো, মূল যে জিনিসগুলো, সেগুলো আমাদের আলোচনা করাটাই বেশি ইম্পর্টেন্ট। তো প্রধানত তিনটি মতবাদ আছে, শাস্তি বিষয়ক তিনটি মতবাদ আছে, অর্থাৎ শাস্তির যে ডেফিনেশন, শাস্তির যে ক্রাইটেরিয়া, সেগুলো তিনটি মতবাদে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাদের মধ্যে বেসিক কিছু সিমিলারিটিও আছে, আবার বেসিক কিছু পার্থক্যও আছে। তো প্রধান তিনটি মতবাদ কি কি? এক হচ্ছে প্রতিরোধমূলক মতবাদ বা প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি। 2 নম্বর হচ্ছে প্রতিশোধমূলক মতবাদ, রিট্রিবিউটিভ থিওরি। 3 নম্বর হচ্ছে সংশোধনমূলক মতবাদ বা রিফর্মেটিভ থিওরি। এছাড়াও আরও কিছু থিওরি আছে, যেমন এক্সপায়াটরি থিওরি, কম্পেনসেশন থিওরি। এগুলো আমরা শেষে একটু করে দেখে নেব কি বলা হচ্ছে। যদিও এই বিষয়গুলো থেকে সেভাবে কোয়েশ্চেন আসে না, প্রধান যে তিনটি থিওরির কথা বলা হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে। এবার বিষয় হচ্ছে যে শাস্তি দেওয়ার প্রয়োজন কেন পড়ে, শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কী। একজন ভুল করছে, একজন কোনো একটা অপরাধ করছে, তো সেই অপরাধটা যাতে আর রিপিট না হয়, সে যাতে আর রিপিট না করতে পারে বা অন্য কেউ যাতে সেই একই অপরাধ না করতে পারে, তো তার জন্য সেই অপরাধীকে এমনভাবে পানিশ করা হয় যাতে সেটা দেখে ভয় পেয়ে অন্য ব্যক্তিরাও যাতে আর সেই অপরাধ না করে। আবার হতে পারে যে সমাজের একটা নিয়ম আছে, তো সে কিছু আইন শৃঙ্খলা আছে, প্রশাসনিক কিছু নিয়ম আছে, তো সেগুলোকেও ঠিকভাবে মেনটেন করার জন্য একজন ব্যক্তিকে তার অপরাধ অনুসারে তাকে পানিশ করা উচিত। আবার এমনও হয় যে একজন অপরাধ করছে এবং সে যাতে দ্বিতীয়বার সেই অপরাধটা না করে, তো তাকে সেইভাবে সংশোধন করা হয়, তাকে বিশেষ কিছু ট্রেনিংয়ের দ্বারা বা বিশেষ কিছু গাইডেন্সের দ্বারা তাকে বা মেন্টালি তাকে বিভিন্ন রকমভাবে তাকে গাইড করা হয় এবং তাকে সংশোধন করার চেষ্টা করা হয়। তো এই বিষয়গুলোকেই এক একটা থিওরির মধ্যে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে, এখানে ফার্স্ট সেকেন্ড বলে কিছু নেই, জাস্ট নিজেদের মতো করে থিওরিগুলো বুঝলেই হলো। তো প্রথম আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি বা প্রতিরোধমূলক মতবাদ। এই থিওরির মধ্যে যে কথাটা বলা হচ্ছে সেটা এই থিওরির যে নাম তার মধ্যেই ইনক্লুড আছে। থিওরিটাকে আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখব যে এই থিওরির মধ্যেই বলা আছে এই থিওরিতে কি বলতে চাইছে। প্রিভেন্টিভ অর্থাৎ কোনো কিছু প্রিভেন্ট করার কথা বলছে। কি প্রিভেন্ট করার কথা বলছে? এই মতবাদ অনুসারে সমাজ বা রাষ্ট্রের অপরাপর ব্যক্তিকে অপরাধ থেকে বিরত রাখার উদ্দেশ্যে অপরাধীকে শাস্তি দেওয়া হয়।
তাহলে বুঝতে পারছো কেন এখানে প্রিভেন্টিভ বলা হচ্ছে। কারণ একজন কোনো অপরাধ করেছে, তো তাকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে যাতে ভয় পেয়ে তারপরে ওই একই রকম ভুল অন্য ব্যক্তিরা যাতে না করে, সেই ভুল থেকে তারা যাতে দূরে থাকে, সেই জন্য সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। অপরাধীকে শাস্তি দেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো অন্যদের ওই একই অপরাধ থেকে নিবৃত্ত করা। এখানে একটা কথা বলা হচ্ছে যে অপরাধীকে শাস্তি দিয়ে বিচারক যেন এটাই বলতে চান যে ভেড়া চুরির অপরাধে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো অপরে যাতে ভেড়া চুরি না করে। এটাই হচ্ছে এর মূল বক্তব্য। তুমি ভেড়া চুরি করছো বলে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে শাস্তিটা দেওয়া হচ্ছে কারণ অন্যে যাতে সেরকম ভুল না করে, অন্যে যাতে ভেড়া চুরি না করে। এইটাই হচ্ছে এই থিওরির মূল বক্তব্য। অর্থাৎ এখানে কি করতে চাওয়া হচ্ছে, প্রিভেন্ট ফিউচার ক্রাইম, ফিউচারে যাতে ওই একই ক্রাইম না হয় সেটাকে প্রিভেন্ট করতে চাইছে। তো সেই হিসাবে এই থিওরিটার নাম হচ্ছে প্রিভেন্টিভ অর ডিটারেন্ট থিওরি, বা প্রতিরোধ করতে চাইছে, তাই বলা হচ্ছে প্রতিরোধমূলক মতবাদ। তো টার্মগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো যে এই থিওরির মধ্যে কি বলা হয়েছে। শাস্তি দেবার প্রধান উদ্দেশ্য হলো অপরাধ নিবারণ করা। এই অপরাধ নিবারণ করতে গেলে অপরাধীকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে সেই শাস্তির ভয়ে অন্য ব্যক্তিরা ওই অপরাধ থেকে দূরে থাকে। এই মতবাদের সমর্থকগণ লঘু অপরাধে গুরুদণ্ডকে সমর্থন করেন, অর্থাৎ হয়তো কোনো অপরাধ করেছে, তার জন্য তাকে খুব বড় মাপের শাস্তিও দেওয়া হতে পারে। ক্ষেত্রবিশেষে মৃত্যুদণ্ডও সমর্থন করেন। এদের যুক্তি হলো শাস্তিকে দৃষ্টান্তরূপে ব্যবহার করতে হলে গুরুদণ্ডের দৃষ্টান্ত বেশি কার্যকর। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে যদি শাস্তিকে একটা দৃষ্টান্ত হিসাবে দেখাতে চাইছে, মানে একটা উদাহরণ হিসাবে, কেমন উদাহরণ, একজন যদি চুরি করছে কোনো কিছু, তো তাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তাহলে এটা দেখে অন্য ব্যক্তিরা ভয় পাবে, তো তখন তারা সেই চুরিমূলক যে কাজটা, সেই চুরির কাজটা তখন তারা আর করবে না। তো সেই হিসাবে এই যে একটা দৃষ্টান্ত ক্রিয়েট করছে একজনের দ্বারা, তো দৃষ্টান্তকে একটু স্ট্রং হতে হবে, একটু বড় মাপের দৃষ্টান্ত হতে হবে, তবেই মানুষ মানবে, না হলে মানবে না। সেই জন্য বলছে যে সে যদি কোনো কম মাপের অপরাধও করে তাহলেও তাকে খুব বড় ধরনের শাস্তিও দেওয়া যেতে পারে, এটাই এই থিওরিতে বলছে। তো যখন আমরা রিট্রিবিউটিভ থিওরি নিয়ে আলোচনা করব তখন দেখব যে এই প্রিভেন্টিভের সাথে রিট্রিবিউটিভের এই বিষয়টা নিয়ে একটু তফাৎ আছে। দিস থিওরি এম টু প্রিভেন্ট দ্য ক্রাইম রাদার দ্যান অ্যাভেঞ্জিং, অর্থাৎ এই থিওরির উদ্দেশ্য হচ্ছে প্রিভেন্ট করা, ক্রাইমটাকে, অপরাধটাকে প্রিভেন্ট করা, প্রতিকার না করে। অর্থাৎ একজন যে অপরাধ করছে, তো তার সেই ভুলটাকে শুধরে দেওয়াটা মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে সেই অপরাধটাকে পুরোপুরি একদম থামিয়ে দেওয়া, প্রতিরোধ করে দেওয়া, যাতে নেক্সট টাইম আর সে ব্যক্তিও না করে এবং তার সাথে অপর ব্যক্তিরাও যাতে সেই অপরাধটা না করে। সেভিয়ার পানিশমেন্ট ফর এ স্মল ক্রাইম, এটা হচ্ছে এখানে মেন কথা, অর্থাৎ খুব ছোট ক্রাইমের জন্য তাকে খুব বড় মাপের পানিশমেন্ট দেওয়া হতে পারে। দিস থিওরি আপহোল্ড ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কী বোঝায়, ডেথ পানিশমেন্ট, অর্থাৎ এই থিওরিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করা হয়েছে। ক্যাপিটাল পানিশমেন্টের কথা এই থিওরিতে বলা হয়েছে। নেক্সট, ডিটারেন্স অপারেটস অন এ জেনারেল অ্যান্ড স্পেসিফিক লেভেল। ডিটারেন্স থিওরিটা দুটি লেভেলে কাজ করে, জেনারেল অ্যান্ড স্পেসিফিক লেভেল। জেনারেল ডিটারেন্স মিনস that the punishment should prevent other people from committing criminal acts. The punishment serves as an example to the rest of society and it puts others on notice that criminal behavior will be punished. জেনারেল ডিটারেন্স বা জেনারেল প্রিভেন্টিভে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে পানিশড করা হবে বা শাস্তি দেওয়া হবে কিসের জন্য, না সেটা দেখে যাতে অন্য ব্যক্তিরা সেই একই ক্রাইম না করে। আর স্পেসিফিক ডিটারেন্স মিনস দ্যাট দ্য পানিশমেন্ট শুড প্রিভেন্ট দ্য সেম পারসন ফ্রম কমিটিং ক্রাইম। এখানে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে কারণ সেই একই ব্যক্তি যে ক্রাইমটা করেছে সে যাতে আর নেক্সট টাইম রিপিট না করে, সেই একই ক্রাইম যাতে নেক্সট টাইম না করে। অর্থাৎ জেনারেল ডিটারেন্সে অন্যান্য ব্যক্তিরা যাতে সেই একই ক্রাইম না করে সেটা বলা হচ্ছে, এবং স্পেসিফিক ডিটারেন্সে যে ব্যক্তি ক্রাইম করেছে সে যাতে আর রিপিট ক্রাইম না করে সেটার কথা বলা হচ্ছে। আর এই যে প্রিভেন্টিভ থিওরির সমর্থক কারা ছিলেন, প্লেটো, লক প্রমুখ দার্শনিকগণ। নেক্সট যে থিওরিটা হচ্ছে সেটা হচ্ছে রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট, বা যেটাকে বাংলাতে বলা হয় প্রতিশোধমূলক মতবাদ। প্রতিশোধের কথাটা বলা হচ্ছে, আগে যেটা বলা হচ্ছিল প্রতিরোধ, পুরোপুরি ওটাকে রোধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, আর এখানে বলা হচ্ছে প্রতিশোধ। এই মতবাদ অনুসারে শাস্তির উদ্দেশ্য হলো অপরাধীকে প্রত্যাঘাত করা,
অপরাধীর দুষ্কর্মের বোঝা তারই মাথায় চাপিয়ে দিয়ে তাকে এটা বোঝানো যে তার দুষ্কর্মের জন্য কেবল অপরের অকল্যাণ হয়নি, নিজেরও হয়েছে। নৈতিক ও সামাজিক নিয়ম ভঙ্গ করে অপরাধী যে পরিমাণ অপরের ক্ষতি করছে, অপরাধীকেও সেই পরিমাণ ক্ষতি স্বীকার না করলে নৈতিক ও সামাজিক নিয়মের মর্যাদা ক্ষুণ্ণ হবে। প্রতিশোধমূলক শাস্তির মাধ্যমে এটাই অপরাধীকে বোঝানো হয়। এই জন্য প্রতিশোধমূলক মতবাদ, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত, এই শাস্তি সূত্রকেই যুক্তিযুক্ত বলে মনে করা হয়। তাহলে ওরা বলছে যে একজন ক্রাইম করছে এবং সে যে পরিমাণ ক্রাইম করছে তাকে ঠিক ততটাই শাস্তি দেওয়া হবে, তার বেশি নয় তার কমও নয়, এটাই বলছে। মানে এখানে প্রতিশোধ নেওয়া হচ্ছে, একজন ক্রাইম করলো এবং তাকে প্রতিশোধমূলক শাস্তি দেওয়া হলো। হেবার্ট সমর্থক কারা ছিলেন? কান্ট, প্লেটো, হেগেল প্রমুখ দার্শনিকগণ। রিট্রিবিউটিভ ইজ ব্যাকওয়ার্ড লুকিং থিওরি অফ পানিশমেন্ট। ব্যাকওয়ার্ড লুকিং কেন বলা হচ্ছে? কারণ একজন ব্যক্তি বা একজন অপরাধী ক্রাইম করছে, তো দেখা হচ্ছে যে সে কতটা পরিমাণ ক্রাইম করেছে, অর্থাৎ ব্যাকওয়ার্ডে যাওয়া হচ্ছে, পিছনের দিকে গিয়ে তার হিস্ট্রিটা দেখা হচ্ছে যে সে কতটা ক্রাইম করেছে, সেই অনুসারে তার প্রতিশোধ নেওয়া হবে, তাকে সেই অনুসারে পাল্টা পানিশমেন্ট দেওয়া হবে। তো সেই জন্য এটাকে বলছে ব্যাকওয়ার্ড লুকিং থিওরি। ইট লুকস টু দ্য পাস্ট টু ডিটারমাইন হোয়াট টু ডু ইন দ্য প্রেজেন্ট। পাস্ট থেকে ডিটারমাইন করা হয় যে প্রেজেন্টে কি করা যাবে, তার সাথে কি ধরনের পানিশমেন্ট দেওয়া যাবে। উই মে সে দ্যাট দিস থিওরি অফ পানিশমেন্ট ইজ অ্যান আই ফর অ্যান আই, আ টুথ ফর আ টুথ। এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সটা তুলে দিয়ে পেপারের মধ্যে কোয়েশ্চেন আসে। অ্যান আই ফর অ্যান আই, আ টুথ ফর আ টুথ। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। এই কথাটা কোন থিওরির মধ্যে বলা হয়েছে? এই ধরনের কোয়েশ্চেন প্রচুরবার রিপিট হয়েছে। চোখের বদলে চোখ বলা হচ্ছে কারণ যে পরিমাণ অপরাধী যে পরিমাণ ক্রাইম করছে তাকে ঠিক সেই পরিমাণই শাস্তি দেওয়া হবে। সিমিলার অফেন্স, সিমিলার পানিশমেন্ট। সিমিলার অপরাধ করছে তাকে সিমিলার শাস্তি দেওয়া হবে, একই শাস্তি দেওয়া হবে। রেসপন্সিবল ফর ক্রাইম, রেসপন্সিবল ফর পানিশমেন্ট। যে অপরাধের জন্য রেসপন্সিবল সে পানিশমেন্টের জন্য রেসপন্সিবল। ইকুয়ালভাবে জিনিসটাকে দেখা হচ্ছে প্রতিশোধমূলক মতবাদে। প্রতিশোধমূলক মতবাদের আবার দুটি রূপ আছে, দুই ধরনের হয়। একটা হচ্ছে কঠোর মতবাদ এবং লঘু মতবাদ। কঠোর মতবাদ বা রিগোরিস্টিক ফর্মে কি বলা হচ্ছে? কঠোর মতবাদ বা রিগোরিস্টিক ফর্মে কি বলা হচ্ছে? ওরা বলছে যে অপরাধের প্রকৃতি ও গুরুত্ব, তার বয়স, লিঙ্গ অর্থাৎ স্ত্রী অথবা পুরুষ, সামাজিক ও আর্থিক অবস্থা, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, কোন পরিস্থিতিতে অপরাধটি সংগঠিত হয়েছে, এই সব বিচার না করে অপরাধীকে গুরুদণ্ডে এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। তাহলে এখানে বলছে যে তার যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বা তার বিভিন্ন রকম যে সে কোন সিচুয়েশনে আছে সেগুলোকে এখানে দেখা হবে না, সেগুলো না দেখেই শুধুমাত্র সে কেমন ক্রাইম করেছে সেই অনুসারে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এটা হচ্ছে একটু কঠোর মতবাদ। আর লঘু মতবাদ বা মলিফাইড ফর্মে কি বলা হচ্ছে? এই যে উপরে যে বিষয়গুলো বলা হয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো বা তার যে সিচুয়েশনের কথা বলা হচ্ছে, এইগুলোকে বিচার করে শাস্তির মাত্রাটা নির্ধারণ করতে হবে। একজনের বয়স যদি কম হয় বা সে কয়েকদিন ধরে অভুক্ত আছে, তখন সে কোনো ক্রাইম করেছে, বা তার স্বাস্থ্য খারাপ, মেন্টালি কোনো প্রবলেম আছে, তখন সে কোনো ক্রাইম করছে, তো এই সমস্ত বিষয়গুলো দেখে, ক্রাইটেরিয়াগুলো দেখে তখন তার শাস্তির মাত্রাটা নির্ধারণ করা হয়। ক্ষেত্র অনুসারে অপরাধীকে খুব চরম দণ্ড দিতে হবে বা মৃত্যুদণ্ড দিতে হবে নাকি কম দণ্ড দিতে হবে সেটা ডিসাইড করা হয়। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রিভেন্টিভ পানিশমেন্টে বলা হচ্ছে যে প্রিভেন্টিভ পানিশমেন্টে একটা ক্রাইমকে পুরোপুরি প্রিভেন্ট করে দেওয়ার জন্য অপরাধীকে কম অপরাধ করলেও তাকে তার থেকে বেশি পানিশমেন্ট দেওয়া যেতে পারে। কিন্তু রিট্রিবিউটিভ পানিশমেন্টে এখানেও ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে, মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্যাপিটাল পানিশমেন্টটা তখনই দেওয়া হবে যদি সেটা কঠোর মতবাদ বা রিগোরিস্টিক ফর্মের আন্ডারে আসে, আর যদি মডিফাইড ফর্ম হয় তখন সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, কিন্তু তার ক্রাইটেরিয়াগুলো আগে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রিভেন্টিভ আর রিট্রিবিউটিভের মধ্যে একটা তফাৎ। প্রিভেন্টিভ এবং রিট্রিবিউটিভ বোথ থিওরিতেই ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু প্রিভেন্টিভে কোনো ক্রাইটেরিয়া নেই। সে যদি কম পরিমাণ অফেন্স করে তাহলেও তাকে বেশি শাস্তি দেওয়া হতে পারে, কিন্তু রিট্রিবিউটিভে ক্রাইটেরিয়া দেখে সেই মতো তাকে শাস্তি দেওয়া হবে। এবং আরও একটা কথা বলা হয়েছে যে চোখের বদলে চোখ, অর্থাৎ সে যে পরিমাণ ক্রাইম করবে তাকে সেই পরিমাণই পানিশমেন্ট দেওয়া হবে।
সে কম ক্রাইম করলে তাকে ওই প্রিভেন্টিভের মতো বেশি পানিশমেন্ট দেওয়া হবে না। এটাই হচ্ছে ওদের সাথে এদের মূল পার্থক্য। নেক্সট যেটা হচ্ছে রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, সংশোধনমূলক মতবাদ। সংশোধনমূলক মতবাদটা হচ্ছে একটু সফট, অতটা কঠোর নয় আগের দুটোর মতো। এখানে কি বলা হচ্ছে, এই মতবাদ অনুসারে শাস্তির উদ্দেশ্য হলো শাস্তির মাধ্যমে শিক্ষা দিয়ে অপরাধীর চরিত্রকে সংশোধন করা, চরিত্র সংশোধনের মাধ্যমে অপরাধীকে অপরাধ থেকে বিরত করা। সরি ফর দ্য টাইপিং মিস্টেক। অপরাধীকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে চরিত্র সংশোধিত হয় এবং ভবিষ্যতে ওই একই অপরাধ আর না করে। এখানে মূল যে বিষয়টার কথা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে চরিত্র সংশোধন। তাকে শুধরানোর জন্য, তাকে সংশোধন করার জন্য তাকে পানিশমেন্টটা দেওয়া হবে, কোনো দৃষ্টান্ত ক্রিয়েট করার জন্য নয়, বা তাকে তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। তার চরিত্রটা যাতে সংশোধিত হয়, সে যাতে ভালো মানুষ হয়ে যায়, ভালোভাবে সে যাতে পথ চলতে পারে, সেই জন্য তাকে পানিশমেন্টটা দেওয়া হবে। এখানে অপরের চরিত্রের নৈতিক উন্নতি সাধনের জন্য অপরাধীকে শাস্তি না দিয়ে অপরাধীর চরিত্র সংশোধনের জন্যই শাস্তি দেওয়া হয়। এই থিওরিতে প্রিভেন্টিভ থিওরির মতন কোনো দৃষ্টান্ত ক্রিয়েট করা হচ্ছে না, বা অন্যে যাতে সেই অপরাধ না করে সেই বিষয়গুলো বলা হচ্ছে না। এখানে নিজের অর্থাৎ অপরাধীর চরিত্র সংশোধনের জন্যই বেশি জোর দেওয়া হচ্ছে, অন্যের চরিত্র সংশোধনের জন্য বলা হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশোধনমূলক থিওরিতে রিফর্মেটিভ কথাটা বলা হয়েছে, অর্থাৎ রিফর্ম করা, পুনরায় একটা মানুষকে নির্মাণ করা, রিফর্ম করার কথা বলা হচ্ছে। আর এই রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্টের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করা হয়নি, কারণ ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। এবার এখানে একটা মানুষকে সংশোধনের কথা বলা হচ্ছে, তাকে যদি মৃত্যুদণ্ডই দিয়ে দেওয়া হয় তাহলে সে আর কী করে সংশোধন হলো? তো সেই জন্য এই পানিশমেন্টে ক্যাপিটাল পানিশমেন্টকে স্বীকার করা হয় না, লঘু পানিশমেন্ট বা লঘু অপরাধ বা লঘু শাস্তিকেই স্বীকার করা হয়েছে। আর এক্ষেত্রে সংশোধনমূলক মতবাদের সমর্থকগণ অপরাধীর প্রাণদণ্ডকে সমর্থন করেন না, এমনকি কোনো বড় ধরনের দণ্ডকেও তারা সমর্থন করেন না। শিক্ষা দিয়ে, নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ভালো ব্যবহার শিখিয়ে এবং কোনো কাজের সুযোগ করে দিয়ে তার চরিত্রকে সংশোধন করা যেতে পারে। এ বিষয়ে মহাত্মা গান্ধী বলেছেন যে হেট দ্য সিন নট দ্য সিনার, যে দোষটা করেছে সেই দোষটাকে ঘৃণা করো, সেই দোষীকে ঘৃণা করো না। আর এই রিফর্মেটিভ থিওরি প্রকৃতিটা, শাস্তির প্রকৃতিটা কেমন হবে? দৈহিক যন্ত্রণার পরিবর্তে মানসিক দুঃখবোধকে জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে। কীরকম? যেমন কারাগারে আটকে রেখে অথবা নিঃসঙ্গ রেখে, কারাগারে আটকে রেখে অথবা নিঃসঙ্গ রেখে অপরাধীকে যে পরিমাণ দুঃখ দেওয়া যায় তা যে কোনো দৈহিক নির্যাতনের যন্ত্রণা অপেক্ষা অনেক বেশি অসহনীয়। একজন মানুষকে কারাগারের মধ্যে নিঃসঙ্গভাবে একাভাবে রেখে দেবে, তো সে শারীরিক যন্ত্রণা না পেলেও সে যে মানসিক যন্ত্রণা পাবে সেটাই তার কাছে অনেক বড় শাস্তি। তো এই জাতীয় শাস্তির মাধ্যমে অপরাধী তার অপরাধের গুরুত্বটা বুঝতে পারে এবং ধীরে ধীরে নিজের চরিত্রটাকে উন্নতি করতে বা নিজের চরিত্রটাকে পরিবর্তন করতে। এই থিওরিগুলো নিয়ে কিছু কিছু ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে, সেগুলো একটু সংক্ষেপে দেখে নেব। প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক থিওরিতে অনেকে বলছেন, সমালোচনা করে বলছেন যে প্রিভেন্টিভ থিওরিতে মানুষকে বা অপরাধীকে একটা উপায় হিসেবে দেখা হচ্ছে। এটা কে বলেছেন? ম্যাকেঞ্জি বলেছেন। ম্যাকেঞ্জি বলছেন যে এখানে মানুষকে একটা উপায় হিসেবে দেখা হচ্ছে। অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য অপরাধীর কল্যাণ সাধন নয়, অপরের কল্যাণ সাধন। তাই এখানে অপরাধীকে একজন কল্যাণ সাধনের একটা উপায় হিসেবে দেখা হচ্ছে। আর নৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষকেই উদ্দেশ্য সিদ্ধির উপায় রূপে ব্যবহার করা উচিত নয়। তো এটা একটা তার সমালোচনা উঠেছে। এবং আরও বলা হয় যে একজন মানুষ সে যদি খিদের জ্বালায় কোনো অপরাধ করে তখন তাকেও কি সেই ধরনের ডেথ পানিশমেন্ট দেওয়াটা ঠিক হবে? তো সেটাও একটা সমালোচনা উঠেছে। এবং শুধুমাত্র ক্রাইমকে প্রিভেন্ট করার চেষ্টা করার কথা এখানে বলা হচ্ছে, কিন্তু অপরাধীকে তার যে থিঙ্কিং তার সেটাকে চেঞ্জ করার কথা বলা হচ্ছে না, যেটা সংশোধনমূলক থিওরিতে বলা হয়েছে। সংশোধনমূলক যে শাস্তি তত্ত্ব সেখানে বলা হয়েছে, কিন্তু এই প্রতিরোধমূলক শাস্তি তত্ত্বে শুধুমাত্র ক্রাইমটাকে প্রিভেন্ট করা বা প্রতিরোধ করার কথা বলা হচ্ছে, যে ক্রাইম করছে তাকে সংশোধনের কথাটা বলা হয়নি। রিট্রিবিউটিভ থিওরি নিয়েও অনেকে সমালোচনা করে বলেছেন যে এই মতবাদটা মানবতা বিরোধী মতবাদ, খ্রিস্ট ধর্ম বিরোধী, এবং এই মতবাদটা হচ্ছে অনেকটা বিদ্বেষপূর্ণ। প্রতিশোধ স্পৃহাকে চরিতার্থ করতে হলে মানবতা ভিত্তিক কোনো ধর্মেই মানুষের প্রতিশোধ স্পৃহাকে সমর্থন করা যায় না। সেই জন্য বলা হচ্ছে যে এটা মানবতা বিরোধী বা ধর্ম বিরোধী মতবাদ। প্রতিশোধমূলক বিষয়টাকে সেইভাবে অ্যাকসেপ্ট করা যায় না। আবার অ্যাকর্ডিং টু সালমান বলেছেন যে এতে কি হয়, এই ধরনের প্রতিশোধমূলক যদি শাস্তি দেওয়া হয় এতে অপরাধের মাত্রাটা আরও বেড়ে যায়, এটা ওনার মত।
প্রিভেন্টিভে কী করা হচ্ছে, প্রিভেন্টিভে অপরাধীকে উদ্দেশ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, লক্ষ্য পূরণের উদ্দেশ্য হিসাবে। আর রিফর্মেটিভে অপরাধীকে উদ্দেশ্য হিসাবে নয়, এখানে লক্ষ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে, মানে তুলনামূলকভাবে ভালো এটা। কিন্তু এই মতবাদ নিয়েও কিছু সমালোচনা উঠেছে। কেমন ধরনের সমালোচনা? যেমন অপরাধী যখন চরম অপরাধ করে, অর্থাৎ স্বেচ্ছায় সে যদি কোনো পরিকল্পনা মাফিক যদি মানুষকে হত্যা করে, তখন তাকে মৃত্যুদণ্ড না দিলে নৈতিক নিয়মের মর্যাদা থাকে না। কারণ রিফর্মেটিভে বলা হচ্ছে মৃত্যুদণ্ডকে স্বীকার করা যাচ্ছে না। রিফর্মেটিভে একটা মানুষের চরিত্রকে উন্নত সাধনের কথা বলা হচ্ছে, চারিত্রিক উন্নতি সাধনের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি মার্ডার করে দেয় বা কোনো রেপ কেসের সাথে জড়িত থাকে, তো সেক্ষেত্রে বারবার তার সেই পানিশমেন্টটাকে রিফর্ম করা যায় না, সেগুলোকে স্বীকার করা যায় না। আর এই ধরনের যদি অপরাধী কেউ হয়, তো এই ধরনের অপরাধীর বেঁচে থাকা সমাজের পক্ষে অনেক উদ্বেগ ও আশঙ্কার কারণ হতে পারে, কেননা ভবিষ্যতে এই অপরাধী আরও অনেক মানুষের প্রাণনাশ করতে পারে। তো এইরকম প্রত্যেকটা মতবাদেই কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিকও আছে। এবারে একটু সংক্ষেপে দেখে নেব শাস্তি সম্পর্কে দার্শনিকরা কী বলেছেন। হেগেল বলছেন যে শাস্তি হলো অপরাধীর প্রাপ্য বিষয়, বলা যায় অপরাধীর পুরস্কার। শাস্তিকে অপরাধীর প্রাপ্য বিষয় বলেছেন। অ্যারিস্টটল শাস্তিকে নেগেটিভ রিওয়ার্ড বলেছেন। হবস কি বলছেন যে সুসংবদ্ধ সমাজে বসবাসের জন্য যেসব নিয়ম মেনে চলা অত্যাবশ্যক, সেই সব নিয়ম যারা অমান্য করে তাদের শাস্তিও অত্যাবশ্যক। যারা নিয়ম অমান্য করে তাদের শাস্তি অত্যাবশ্যক। শাস্তি না দিলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, একটা ভয় উদ্বেগের সৃষ্টি হবে। এবার বাকি যে দুটি মতবাদের কথা বলা হয়েছে, যেটা এখন আর এতটা প্রচলিত নয়, সেটা হচ্ছে এক্সপায়াটরি থিওরি বা প্রায়শ্চিত্তমূলক মতবাদ। অ্যাকর্ডিং টু দিস থিওরি, দ্য অবজেক্ট অফ দ্য পানিশমেন্ট ইজ সেলফ রিয়েলাইজেশন। আত্ম উপলব্ধি, নিজে ভুল করছে সেটা নিজে রিয়েলাইজ করছে, এটাই হচ্ছে তার একটা শাস্তি। এখানে প্রায়শ্চিত্তের কথা বলা হচ্ছে। যদি অপরাধী অপরাধ করার পরে বুঝতে পারে যে সেটা তার দোষ, সে যদি নিজে থেকে ক্ষমা চেয়ে নেয়, তখন তার সেই অপরাধটাকে ক্ষমা করে দেওয়া হয়। মনুস্মৃতিতে এটাকে বলা হয়েছে প্রায়শ্চিত্ত। কিন্তু এটা শুধুমাত্র একটা নৈতিক নীতি মাত্র, এটার দ্বারা কোনো বড় বড় ক্রাইমকে হ্যান্ডেল করা যাবে না। একটা থিওরি আছে, সেটা হচ্ছে কম্পেনসেশন থিওরি বা ক্ষতিপূরণমূলক মতবাদ। এখানে বলা হচ্ছে পেইং কম্পেনসেশন টু দ্য লস মেড। এটাকে বোঝানো হয় কনসেপ্ট অফ ব্লাড মানি দিয়ে। আর এটা কোথায় ইউজফুল? কোনো পার্সোনাল ইস্যুতে, ব্যক্তিগত কোনো ক্ষেত্রে, এবং স্টেট ইস্যুতে, কোনো স্টেটের বা রাজ্যের কোনো সমস্যার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ক্ষতিপূরণমূলক মতবাদে কী বলা হয়, যে একজন কোনো একটা অপরাধ করছে, তো সেটা সে নিজেই যার ক্ষতি করছে সেটা সে নিজেই সেই ক্ষতিটা পূরণ করে দিচ্ছে। যেমন বললাম যে এ এবং বি দুজন ব্যক্তি, এবার এ বিকে হত্যা করলো, মার্ডার করলো। এবার সে কি করছে, সি হচ্ছে বি এর ভাই। এবার এ নামক ব্যক্তিটা সেই সি নামক ব্যক্তিটিকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা ক্ষতিপূরণ হিসাবে দিল। তো এটা হচ্ছে ক্ষতিপূরণমূলক থিওরি। এটাকে বলা হয় কনসেপ্ট অফ ব্লাড মানি। একটা অর্থ দিয়ে সেই ক্ষতিটা পূরণ করছে, যদিও এই ধরনের ক্ষতি পূরণ করা যায় না। তো সেই জন্য এই ধরনের থিওরিগুলো এতটা প্রচলিত নয়। প্রথম তিনটি থিওরি বেশি প্রচলিত। তাহলে দেখলাম যে প্রথম তিনটি থিওরি, রিট্রিবিউটিভ, রিফর্মেটিভ এবং প্রিভেন্টিভ, তিনটি থিওরির মধ্যে কিছু কিছু ভালো এবং কিছু খারাপ দিক আছে। সেই জন্য প্রত্যেকটি মতবাদ আংশিকভাবে গ্রহণীয় হলেও তাদের কোনোটিকে আমরা সম্পূর্ণভাবে মানতে পারবো না। তাহলে একটা সম্পূর্ণ নীতি হতে গেলে কেমন হতে হবে, যে তার মধ্যে ওই তিনটি থিওরি যুক্ত থাকবে। একটা পারফেক্ট যদি নীতি হতে হয়, পারফেক্ট যদি থিওরি বিল্ড করতে হয় পানিশমেন্টের, তার মধ্যে রিট্রিবিউটিভ, রিফর্মেটিভ এবং প্রিভেন্টিভ তিনটিকে একসাথে থাকতে হবে। তাহলে সেখানে প্রতিরোধমূলক মতবাদ অনুসারে শাস্তির মাধ্যমে অপরাধী এবং অপরাধপ্রবণ ব্যক্তিকে ওই অপরাধমূলক কাজ থেকে দূরে রাখা যাবে, এবং সংশোধনমূলক মতবাদের দ্বারা সেই অপরাধীর চরিত্রটাকেও সংশোধন করা যাবে, এবং প্রতিশোধমূলক মতবাদের দ্বারা কেউ যদি সামাজিক, নৈতিক, রাজনৈতিক নিয়মগুলো লঙ্ঘন করে, তাহলে তাকে সেই পরিমাণ ক্ষতি স্বীকার করতে হবে। এই তিনটি মতবাদ যদি একসাথে যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা গ্রহণযোগ্য বলতে পারবো। এবার সংক্ষেপে একটু দেখে নেব যে তিনটি মতবাদের মধ্যে তফাৎ কীরকম আছে। যদিও সেইভাবে তফাৎ করা যায় না, অনেকটা ইন্টার রিলেটেড, কিন্তু বেসিক বলা যায় যে প্রিভেন্টিভ এবং রিট্রিবিউটিভে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু রিফর্মেটিভে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়নি, যেহেতু ওটা সংশোধনমূলক মতবাদ। আর প্রিভেন্টিভের মধ্যে কি হয়, কম যদি কেউ অপরাধ করে তাকে খুব বেশি পরিমাণে শাস্তি দেওয়া হতে পারে, কিন্তু রিট্রিবিউটিভে অপরাধের পরিমাণ যেমন হবে তাকে ঠিক ততটাই শাস্তি দেওয়া হবে।
এখানে কম বা বেশির কথা আসছে না। এবার আমরা প্রিভিয়াস পেপারে এসেছে এমন কিছু এমসিকিউজ নিয়ে আলোচনা করব, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা এসেছে জানুয়ারি 2017-এ। কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য এম অফ ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট ইজ। ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্টের এম কী, মূল লক্ষ্যটা কী? টু টেক রিভেঞ্জ ফ্রম দ্য ক্রাইম, টু প্রিভেন্ট ফিউচার অ্যাক্ট অফ ক্রাইম, টু রিফর্ম দ্য ক্রিমিনাল, টু অ্যাসার্ট দ্য অটোনমি অফ ইন্ডিভিজুয়াল। রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে অপশন বি, টু প্রিভেন্ট ফিউচার অ্যাক্ট অফ ক্রাইম। ডিটারেন্ট বা প্রিভেন্টিভ থিওরির উদ্দেশ্যই হচ্ছে ফিউচার ক্রাইমকে প্রিভেন্ট করা, রোধ করে দেওয়া, থামিয়ে দেওয়া একদম। নেক্সট কোয়েশ্চেন, men are not hanged for stealing horse so that horse may not be stolen by others can be attributed to। এই কোয়েশ্চেনটি এসেছে জুলাই 2018 ফিলোসফি পেপারে। কী কী অপশন আছে? রিট্রিবিউটিভ, রিফর্মেটিভ, ক্যাপিটাল পানিশমেন্ট, ডিটারেন্ট পানিশমেন্ট। একটা মানুষকে তার ঘোড়া চুরির জন্য তাকে শাস্তি দিচ্ছে না, কী জন্য শাস্তি দিচ্ছে? যাতে অন্যের দ্বারা ওই একই কাজ না করা হয়, অর্থাৎ অন্যরা যাতে ঘোড়া চুরি না করে তার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। রাইট আনসার কী হবে? এটাও রাইট আনসার হবে অপশন ডি, ডিটারেন্ট বা প্রিভেন্টিভ পানিশমেন্ট। একই কথা বারবার আর এক্সপ্লেন করছি না। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা রিপিট করে আরেকবার দেখে নিয়েও বুঝতে পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন, জন ইজ পানিশড নট বিকজ হি হ্যাজ স্টোলেন দ্য শিপ বাট ফর আদার্স মে নট স্টিল ইট। দিস স্টেটমেন্ট বিলং টু হুইচ থিওরি অফ পানিশমেন্ট? 2016 জুলাই পেপারে। রিট্রিবিউটিভ, প্রিভেন্টিভ, রিফর্মেটিভ, স্যাডিস্টিক। স্যাডিস্টিক বলে কিছু হয় না। রাইট আনসার কী হবে? অপশন বি। এই ধরনের প্রশ্নগুলোই রিপিট হয়, বিভিন্ন এক্সাম্পল দিয়ে দিয়ে এগুলো কোয়েশ্চেনগুলো আসে পেপারের মধ্যে। জন ভেড়া চুরি করছে বলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে না, অন্য যাতে ভেড়া চুরি না করে সেইটা রোধ করার জন্যই জনকে একটা শাস্তি দেওয়া হচ্ছে, প্রিভেন্টিভ পানিশমেন্ট। একটা ম্যাচিং আছে, এটা রাইট আনসার কী হবে? এ, পানিশমেন্ট, ব্রেকিং অফ ল, ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি, ডিটারেন্ট থিওরি, প্রিভেন্টিভ, রিফর্মেটিভ থিওরি, রিহ্যাবিলিটেটিং থিওরি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং থিওরি হোল্ডস দ্য ভিউ আই ফর অ্যান আই? এটা রাইট আনসার কী হবে? কমেন্ট বক্সে কমেন্টটা জানিও। পানিশমেন্ট ইজ ইনফ্লিক্টেড অন আ ক্রিমিনাল ইন অর্ডার টু রিফর্ম অর এডুকেট হিম। পানিশমেন্টটা দেওয়া হচ্ছে একজনকে রিফর্ম করার জন্য, সংশোধন করার জন্য, বা তাকে শিক্ষিত করার জন্য, তাকে আসল জিনিসটা শেখানোর জন্য। রাইট আনসার কী হবে? ডিটারেন্ট থিওরি, রিট্রিবিউটিভ, রিফর্মেটিভ, নান অফ দ্য অ্যাবভ। কোয়েশ্চেনের মধ্যে আনসার আছে। রাইট আনসার অপশন সি, রিফর্মেটিভ। রিফর্ম করার জন্য পানিশমেন্ট দেওয়া হচ্ছে। হুইচ থিওরি অফ পানিশমেন্ট অ্যাপ্রুভস ক্যাপিটাল পানিশমেন্ট? ক্যাপিটাল পানিশমেন্ট কোন থিওরি অ্যাপ্রুভ করে? এটা রাইট আনসার হবে বোথ প্রিভেন্টিভ অ্যান্ড রিট্রিবিউটিভ। কোথাও কোথাও শুধুমাত্র রিট্রিবিউটিভ দেওয়া থাকে, আবার কোথাও প্রিভেন্টিভ দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আনসারটা রিট্রিবিউটিভই দেওয়া হয়। এ বিষয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল পানিশমেন্ট এই দুটি থিওরির মধ্যেই অ্যাকসেপ্ট করা হয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং দ্য অবজেক্টিভ অফ ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট? ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্টের অবজেক্টিভ কী? রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন এ, টু প্রিভেন্ট দ্য অফেন্ডার ফ্রম রিপিটিং ক্রাইম অ্যান্ড, এটা অর্ডার নয়, আদার, অ্যান্ড আদার অলসো ফ্রম কমিটিং ক্রাইম। নিজে যাতে ক্রাইম না করে এবং অন্যেরা যাতে ক্রাইম না করে সেটা প্রিভেন্ট করা, রিপিটিং ক্রাইমকে প্রিভেন্ট করা। ক্যাপিটাল পানিশমেন্ট মিনস ডেথ পেনাল্টি, রিট্রিবিউটিভ থিওরি, ন্যাচারাল পেনাল্টি অর হ্যাপিনেস। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে। রাইট আনসার হবে এ, 1 and 2, ডেথ পেনাল্টি, ডেথ পানিশমেন্ট, রিট্রিবিউটিভ থিওরি। অ্যাকচুয়ালি ক্যাপিটাল পানিশমেন্টটা প্রিভেন্টিভ থিওরিতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, রিট্রিবিউটিভ থিওরির মধ্যেও বলা হয়েছে, কিন্তু রিফর্মেটিভে বলা হয়নি। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং কোনো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও। সেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফিরে আসছি পরের ভিডিওয়। থ্যাংক ইউ।